পরের দিনে ইমু যখন বাসায় আসতো তখন সে সুজেনকে ওই বাসার মধ্যে ডাক আর সে চোখের মধ্যে একটা কাপড় বাঁধে। যখন ইমু তার রুমে আসে এটা দেখার জন্য যে সে আজকাল কি করছে, তখন শিশি পিছন থেকে তাকে হাক করে, সে তাকে কিস করে, তাকে কিছুই বলতে দিচ্ছিল না। সে যখন তার চোখের থেকে কাপড় সরায় তখন বলে, ওহো এটা তুমি ছিলে, আমি তো কিছুই বুঝতে পারিনি। যখনই সুজেন তার রুমে আসে তখনই সে ইমুকে ক্লোজেটের মধ্যে লুকায় যাতে ইমু জেলাস ফিল করে আর কোনো একটা স্টান নিতে পারে, কারণ ইমু একবার ড্রাঙ্ক হয়ে তাকে তার ফিলিং গুলোকে বলেছিল। যখনই সুচেন তার কাছে আসার চেষ্টা করে সিচি তাকে ওইখান থেকে পাঠিয়ে দেয় যে এখন আমি তোমাকে এই সবকিছুর পারমিশন দেইনি। কিন্তু ইমু এইসব কিছু দেখার পর অনেক বেশি আপসেট হয়ে যায় আর বলে, তোমরা দুজন অনেক বেশি ক্লোজ হয়ে গেছো। শিশি বলে, হ্যাঁ তুমি তো তাকে আমার জন্য পিক করেছ, তুমি কেন এখন এইগুলোকে বলছো? এটা শুনে ইমু চুপ হয়ে যায় আর নিচে বসে তাকে তার স্লিপার গুলোকে পরিয়ে দেয় আর বলে, আমি যেদিন দেখবো তুমি তোমার বিজনেসটাকে নিজেই সামলাতে পারছো ওই দিনে আমি সবকিছু তোমার নামে করে দিব, আর এর সঙ্গে তোমার স্বাধীনতাও। সিচি তো তার প্ল্যানটাকে ফ্লপ হতে দেখে অনেক বেশি আপসেট ছিল, কিন্তু সে তাকে বলে দেয় যে আমিও ওই দিনটার জন্য ওয়েট করব। এটা শোনার পরে তো ইমু অনেক বেশি কষ্ট পায় আর ভাবতে লাগে সে আমার থেকে স্বাধীনতা চায়, সে কি আমার থেকে এত বেশি বিরক্ত হয়ে গেছে? সে তো সবসময় তার ভালোটাই চাইতো আর সে প্রচন্ড ড্রিঙ্ক করছিল যে আমি মৃত মানুষকে প্রমিস করেছি, এখন আমি এটাকে কিছুই করতে পারবো না। তার মা বলেছিল যে আমার মেয়ের অনেক ভালোভাবে খেয়াল রাখবে আর তার ফ্যামিলি বিজনেসটাকেও অনেক ভালোভাবে সামলাবে আর আমার মেয়ের একটা ভালো জায়গায় বিয়ে দিয়ে দিবে, আর তুমি আমাকে প্রমিস করে যে তুমি তার কাছে কোনোদিনও যাবে না। তারপরে কিছুদিন তারা একে অপরকে ইগনোর করছিল আর একে অপরকে অ্যাভয়েড করার চেষ্টা করছিল। একদিন ইমো জানতে পারে যে সুচেন ছেলেটা একদমই ভালো ছিল না, শিশি থাকা সত্ত্বেও সে অন্য একটা মেয়ের সাথে ছিল। আর এইটা আর কেউই ছিল না, ওইটা ছিল শিশির কাজিন। সুয়ান একদিন বাসায় আসে আর নীল ডাউন হয়ে ইমুকে বলে, শিশি আমার উপরে রেগে আছে আর আমার কলগুলোকেও ধরছে না। ইমু বলে, নিশ্চয়ই তুমি উল্টাপাল্টা কাজ করেছ। সুয়ান তাকে কিছুই বলে না আর তার থেকে শুধু ক্ষমা চাচ্ছিল। ইমু বলে, তুমি এইখান থেকে চলে যাও আর শিশির জীবন থেকেও চলে যাও। তখনই ওইখানে শিশি আসে আর বলে, আমি ভেবেছি যে আমি তাকে আরেকটা সুযোগ দিব আর আমি তাকেই বিয়ে করব, আপনার কি এটাতে কোনো আপত্তি আছে? আর আপনি আমাকে বারণ করতে পারেন না, কারণ আমি এখন ইন্ডিপেন্ডেন্ট। এটা বলেই সে সুজেনের সাথে ওইখান থেকে চলে যায়। আর এসব কিছু দেখার পর তো ইমু অনেক বেশি আপসেট হয়ে যায়, চাচ্ছিল যে তার জন্য একটা সঠিক লাইফ পার্টনারকে নিয়ে আস, কিন্তু সিজিও অনেক বেশি পাগলামি করতে লেগেছিল। পরের দিনে ইমু অফিসে তার সাথে দেখা করে আর বলে, ওই ছেলেটা একদমই ঠিক না, তুমিও তার সতীটা জেনে গেছিলে, তাহলে কেন তুমি তাকে বিয়ে করতে যাচ্ছ আর কেন তুমি তার সাথে ডেটে যাচ্ছ? আমি ওই পার্সনটাকে চেঞ্জ করে দিব। শিশু বলে, এটাতে কি বা হবে? আর শিশু তো শুধু ইমুকেই ভালোবাস, তার জন্য চিটার আর লয়ার সবাই তো একই ছিল। ইমু বলে, তুমি এভাবে তোমার জীবনটাকে নিয়ে কেন খেলছো, আর তুমি তার সাথে ব্রেকআপ করে নাও আর আমি তার থেকেও বেটার পার্সনকে তোমার জন্য বাছাই করে আনবো। শিশি বলে, আমি যদি কাউকে ভালোই না বাসি তাহলে এটাতে কি বা সমস্যা হবে? সে আমার জন্য বেটার নাকি খারাপ? ইমু বলে, এই পৃথিবীর মধ্যে তো অনেক ছেলে আছে, তুমি কি কাউকেই ভালোবাসো না? শিশি এগিয়ে আসে আর তাকে কিস করে পড়ে, আমি তোমাকে ভালোবাসি। ইমো এটুর জন্য ইমোশনাল হয়ে যাচ্ছিল, কিন্তু ওই প্রমিসের জন্য সে আবারও তাকে রিজেক্ট করে ওইখান থেকে চলে যায়। আর এটা এমন যন্ত্রণা ছিল যে ইমুকে ভিতর থেকে শেষ করে দিচ্ছিল। সে অন্য কারো প্রতি অ্যাট্রাক্ট ফিল করতো না আর সে এই পৃথিবীর মধ্যে শুধু একটা মেয়েকেই ভালোবাসতো, সেটা হলো শিশ। কিন্তু এইটাই ওই মেয়ে ছিল যার সে কাছেও যেতে পারতো না। রাতে সে লেট করে বাসায় আসে আর প্রচন্ড ড্রিঙ্ক করছিল। সার্ভেন্ট এসে বলে, আজকে ম্যাম বাসার মধ্যে আসবে না, উনি বলেছেন যে আজকে রাত্রে উনি বাইরেই থাকবে। এটা শুনে ইমো আপসেট হয়ে যায় আর ভাবে, আমি আর তাকে কতদিনে বা কন্ট্রোল করতে পারবো। সে যখন গার্ডেনে বসে ড্রিঙ্ক করছিল তখনই ওইখানে শিশি আসে। তখন ইমু বলে, আমি তোমার মায়ের ব্যাপারে তোমাকে মিথ্যে কথা বলেছিলাম, তোমার মায়ের অ্যাক্সিডেন্ট হয়নি, ওনার গায়ে একটা গুলি লেগেছিল আর ওইটা এমন গুলি ছিল যেটা আমার জন্য এসেছিল আর উনি নিজের গায়ে নিয়ে নিয়েছে, আর উনি মরার আগে আমার থেকে প্রমিস নিয়েছিল যে আমি তোমার সব সময় খেয়াল রাখবো আর তোমার কোনো সুযোগ নিব না, আর বড় হলে তোমার বিয়ে দিয়ে দিব, তারপরে ওনার বিজনেসটাকে তোমার কাছে দিয়ে দিব। সিজি বলে, এই প্রমিসটাকে অনেক বেশি জরুরি। ইমু বলে, আমি আমার ওয়াদা কোনোদিনও ভঙ্গ করি না। এটা শুনে
শিশি বলে, আমি সুজেং এর সাথে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আপনি তাড়াতাড়ি করে তার সাথে আমার বিয়ের অ্যারেঞ্জমেন্ট করেন, তারপরে এই গ্রুপটা আমার হাতে দিয়ে আপনি স্বাধীন হয়ে যান। এমন স্বাধীনতা কে বা চায়? ইমু যখনই এটা জানতে পারে তখনই তার চোখ থেকে পানি পড়ে। পরের দিন সুজেং আর শিশি তাদের বিয়ের ড্রেস কেনার জন্য যায়। সুজেন অনেক ভালো করেই জানতো যে এই বিয়ের মধ্যে শিশির কোনো ইমোশনাল অ্যাটাচমেন্টই নেই। সুজেন জিজ্ঞাসা করে, তুমি যদি আমাকে পছন্দ নাই করে থাকো তাহলে তুমি কেন আমাকে বিয়ে করছো? শুধু একটা এঙ্গেজমেন্টের সম্পর্ক রাখলেই তো চলতো। সিজি বলে, বিয়ে করা অনেক বেশি জরুরি, আর এটা হলে আমাদের বিজনেসে অনেক বেশি প্রফিট হবে। তখন সে কষ্ট পেয়ে রাস্তার মধ্যে হাঁটতে লাগে। তখন একটা পার্সন এসে তাকে ধরে আর তার ঘাড়ের মধ্যে ছুরি রাখে। তখনই সে ইমোর রিয়েল আইডেন্টিটি জানতে পারে যে সে একজন ইটালিয়ান মাফিয়া, আর সে কোনো মেল মডেলই ছিল না। আর ওই সময় সে ইটালিতে অর্ডার করছিল যে এই পার্সনটাকে শেষ করে দাও। এই ফাইটের মধ্যে ইমো অনেক বেশি আঘাত পায়। তার এমন রূপ দেখে শিশি অনেক বেশি ভয় পেয়ে যায়। যাকে সে এত বছর যাবৎ চিনতো তার অন্য একটা সাইডও ছিল, আর সে এই ব্যাপারে কিছুই জানতো না। এটা জেনে সে প্রচন্ড ভয় পেয়ে ওইখান থেকে চলে যায়। বাসার মধ্যে শিশি অনেকক্ষণ যাবতই তার জন্য ওয়েট করে, কিন্তু আজকে ইমু বাসার মধ্যে আসে না। সে অনেক বেশি আঘাত পেয়েছিল, তাই সে হসপিটালে চলে গিয়েছিল। আর সে শিশির জন্য একটা ওয়েডিং ড্রেসেরও অ্যারেঞ্জমেন্ট করেছিল, আর সে এটাকে নিজেই পছন্দ করে কিনে এনেছিল। পরের দিন তার বিয়ে ছিল, আর শিশি কান্না ভেজা চোখে ওই ড্রেসটাকে দেখে, আর পরের দিনে ওই ড্রেসটাকে পরে বেরোতে যায়। ওইখানে সে তার গ্রুমের জন্য না, ইমোর জন্য ওয়েট করছিল। আর সে তাকে নিয়ে চিন্তা করছিল যে এখন পর্যন্ত সে হসপিটাল থেকে কেন আসেনি। তখনই ওইখানে তার আন্টি আর কাজিন আসে, আর তারা তাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতে লাগে যে তোমার গ্রুম এখনো তোমাকে নিতে আসেনি, আর সে কি তার সিদ্ধান্ত চেঞ্জ করে নিয়েছে না। কিন্তু শিশি এই সবকিছুকে নিয়ে কোনোই চিন্তা করছিল না। সে তো শুধু ইমোকে নিয়ে চিন্তা করছিল যে সে এখনো বিয়ের মধ্যে কেন আসেনি, যে তাকে ছাড়া সে কিভাবেই বা এই ওয়েডিংটা করতে যাবে। তখনই ইমোর গাড়ি আসে, আর শিশি দৌড়ে গিয়ে তার গাড়ির মধ্যে ওঠে। কিন্তু ইমোর তো সাহসও হচ্ছিল না যে তাকে অন্য কারোর ব্রাইডের রূপে দেখতে। শিশি বলে, আমি আপনাকে ধন্যবাদ বলছি যে আজ পর্যন্ত আপনি আমার অনেক ভালোভাবেই খেয়াল রেখেছেন, মাই গার্ডিয়ান, আর আমার মায়ের সাথে প্রমিসটাকেও অনেক ভালোভাবেই পূরণ করেছেন, আর আমার বিয়েও দিয়ে দিয়েছি। ইমো বলে, আমি সবকিছু তোমার নামে ট্রান্সফার করে দিয়েছি, এখন থেকে এই বিজনেসটাকে তুমি সামলাবে। ইমো সবকিছু বলছিল, কিন্তু তার দিকে তাকাচ্ছিল না, কারণ সে যদি তাকে দেখতো তাহলে সে হয়তো ভেঙে পড়তো। শিশির যখনই ওই গাড়ি থেকে নামতে লাগে তখনই ইমু তাকে জিজ্ঞাসা করে, তুমি কি সত্যি এই বিয়েটাকে করতে চাও? শিশি বলে, হ্যাঁ, এই বিয়েটা করলে আমার বিজনেসে লাভ হবে, আর আমি এই বিয়েটাকে করতে চাই। ইমু বলে, তুমি আর ওই ইম্যাচিওর শিশি নেই, তুমি অনেক বেশি ম্যাচিওর হয়ে গেছো। আমি তোমার ম্যারেড লাইফের জন্য বেস্ট অফ লাক দিই। আর শিশি সুয়েং এর কাছে চলে যায়, আর ইমু তার লাইফের থেকে এমনভাবে গায়েব হয়েছিল যে যেন সে তার লাইফে কোনোদিনও ছিল না। যখন সে ব্রাইট হয়ে দাঁড়িয়েছিল তখনই ওইখানে স্নোফল হয়। এটা দেখে তার চোখের মধ্যে পানি আসে, আর তার পুরনো একটা কথা মনে পড়ে। সে তার বার্থডের মধ্যে উইশ চেয়েছিল। ইমু তখন তাকে এটা জিজ্ঞাসা করে। শিশি বলে, আমি উইশে এটা চেয়েছি যে হংকং এও যাতে স্নোফল হয়, আর আজকে তার ওয়েডিং এর দিনে ওই উইশটা পূরণ হচ্ছে। তারপরে তার বিয়ে হয়ে যায়, আর গল্পটার 5 বছর কেটে যায়। আর শিশি এই সম্পর্কটাকে একটা বোঝা ভেবে ঘুরছিল। 5 বছর কেটে গিয়েছিল, কিন্তু সে এখনো সুচেংকে ভালোবাসতে পারেনি, আর না সুচেং তাকে ভালোবাসতো। সুচেং সবসময় তার ডেটের মধ্যেই থাকতো, আর তার অনেকগুলো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার ছিল, আর তাদের মধ্যে একজন ছিল তার কাজিন, যে শিশিকে প্রচন্ড ঘৃণা করত। আর শিশি বেশিরভাগ সময় ওই বাসার মধ্যে থাকতো, যে বাসার মধ্যে ইমো আর সে সময় কাটিয়েছিল। সে যেখানেই তাকাতো ওইখানেই তার ইমোর সাথে কাটানো মুমেন্টগুলোর কথা মনে পড়তো। সবকিছু আগের মতোই ছিল, আর সে প্রায় সময় ইমুর বেডের মধ্যে গিয়ে ঘুমিয়ে থাকতো। আর আজকেও সে ওইখান থেকে ইমুর পারফিউমের গন্ধই পেত। শিশু জানতো না যে ইমু কোথায় গেছে আর কেমন আছে, কিন্তু আজ পর্যন্ত সে যাকে ভুলতে পারেনি সেটা হচ্ছে ইমু। সে তার জীবনটাকে বার্ডেন ভেবে কাটাচ্ছিল, কিন্তু সে অনেক মন দিয়ে তার বিজনেসের কাজগুলোকে করত, কিন্তু তার লাইফের মধ্যে ভালোবাসার কমতি ছিল। শিশির কাছে ইমুর একটা ভয়েস রেকর্ডিং ছিল। প্রেজেন্টে আমরা দেখতে পাই ইমু তাকে দোল দিচ্ছিল আর একটা গান গাচ্ছিল। শিশি প্রায় সময় এই রেকর্ডিংটাকে শুনতো আর তার কথা মনে করত, আর সে তার কান্নাগুলোকে থামাতে পারতো না। একদিন সে যখন তার অফিসে যায় তখন সে জানতে পারে যে সুচেন একটা গার্লফ্রেন্ডকে নিয়ে হসপিটালে গিয়েছে, আর জানতে পেরেছে সে বাবা হবে। এটা জানার পর শিশি ডিসাইড করে নেয় যে এখন এই সম্পর্কটাকে শেষ করতে হবে। সে সুচেনকে স্বাধীনতা দিয়ে দিবে। সে বলে, ডিভোর্স পেপারকে তাড়াতাড়ি করে তৈরি করো।
তখনই আমরা জানতে পারি ইমু প্রায় সময় তাকে দেখতে আসতো, লুকিয়ে লুকিয়ে তাকে দেখতো আর চুপচাপ ওইখান থেকে চলে যেত। সে তার সামনে কোনোদিনও আসেনি, কারণ সে তার ফিলিং আর প্রমিস নিয়ে অনেক বেশি সিনসিয়ার ছিল। সে এটা চাচ্ছিল না যে শিশির ম্যারিড লাইফ তার জন্য খারাপ হোক। কিন্তু সুচেন তো দিন দিন অনেক বেশি খারাপ হয়ে যায়। শিশির যখন তার সামনে ডিভোর্স পেপার রাখে, সুচেন বলে এই সব কিছুর মধ্যে ভুল শুধু আমারই না, তোমারও আছে। তুমি কোনোদিনও আমাকে ভালোই বাসোনি। আমি কি করতাম? আমাকে এখানে সেখানে যেতে হতো আমার মন লাগানোর জন্য, কিন্তু সে তার ভুলগুলোকে স্বীকার করার জন্য একদমই তৈরি ছিল না। শিশি বলে এই সম্পর্কের মধ্যে তোমারই দোষ, কারণ তুমি আমাকে চিট করেছো, আমি তোমাকে কোনোদিনও করিনি। এটা শুনে সুচেন অনেক বেশি রেগে যায় আর শিশিকে টর্চার করতে লাগে আর সে তাকে মারতে লাগে। শিশি নিজেকে বাঁচাতে গিয়ে তাকে একটা জিনিস দিয়ে আঘাত করে, আর ওইটা তার মাথার মধ্যে লেগেছিল। এটা দেখার পর শিশি অনেক বেশি ভয় পেয়ে যায় আর সে তাড়াতাড়ি করে অ্যাসিস্ট্যান্ট হিকে কল করে আর বলে আমার হাতে হয়তো সে মারা গেছে, তুমি ইমুকে বলো আমাকে বাঁচাতে, প্লিজ আমাকে বাঁচাও। আর আমি এটা ইচ্ছে করে করিনি। শিশি অনেক বেশি ভয় পাচ্ছিল আর কান্না করছিল। তখনই অ্যাসিস্ট্যান্ট হিত তার কাছে আসে আর বলে আপনার পিছনে ইমুর ফুল সাপোর্ট আছে। সে এই সিটির সবচেয়ে বড় লয়ারকে আপনার জন্য হায়ার করেছে আর আপনি নিশ্চয়ই বেঁচে যাবেন। শিশি জিজ্ঞাসা করে ইমু আসেনি। অ্যাসিস্ট্যান্ট বলে উনি এখন বিজি আর সে তার কেসটাকে অনেক ভালোভাবে ফলো করায় আর শেষে সেলফ ডিফেন্ড হওয়ার কারণে শিশি বেঁচে যায় আর তার উপরে কোনো চার্জেস ফাইল হয়নি। কিন্তু তার একটা লস হয়ে যায়। সে যে বিজনেসটাকে এত বছর কষ্ট করে দাঁড় করিয়েছিল ওইটা ব্যাংকরাপের অনেক বেশি ক্লোজ এসে পড়ে তার খারাপ ইমেজের জন্য। এই সব কিছুকে নিয়ে শিশি প্রচন্ড কষ্টে ছিল আর সমুদ্রের পাশে হাঁটছিল। তখনই সে সামনে দিয়ে কাউকে আসতে দেখে। এটা আর কেউই ছিল না, ইমু ছিল, যাকে সে অনেক বছর পরে আজকেই প্রথমবার দেখেছিল। শিশি তাকে দেখেই দৌড়িয়ে তার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে আর এটা অনেক লং হাগ ছিল। ইমো তাকে ছেড়ে যাওয়ার পরে অনেক বেশি কষ্টে ছিল আর এত বছর পরে দেখা হওয়াতে সেও তাকে তার থেকে দূর করে না। তারা দুজনে কান্না করছিল। একজন তার প্রমিসটাকে পূরণ করছিল আর আরেকজন অপরজনের স্বাধীনতার জন্য সবকিছুকে মেনে নিয়েছিল। তারপরে তারা একসাথে বসে কথা বলে। ইমো বলে অনেকে এমন মনে করে যে ফিজিক্যাল সম্পর্কই ভালোবাসা আর না হয় বিয়ে করাকে ভালোবাসা বলে, কিন্তু আমার জন্য এমনটা ছিল না। আমার জীবনের ভালোবাসা ছিল তার কাছেও যেতে চাওয়া আর তাকে নিজের থেকে দূর করা। সেলফ কন্ট্রোলই আমার ভালোবাসা ছিল, যেটা আমি আমার প্রমিসের জন্য করেছি আর আজকে আমি আমার প্রমিসটাকে পূরণ করেছি। তারপরে সে তাকে বাসার মধ্যে ড্রপ করার জন্য আসে। শিশি আবারও ওই ধুলার মধ্যে গিয়ে বসে পড়ে যেখানে ইমো তাকে ধুলা ঝুলাতো। ইমো বলে তুমি তোমার জুতাগুলোকে পরে নাও, কিন্তু শিশি ছোটবেলার মতো আবারও তার জুতাগুলোকে পরছিল না। তখন ইমো নীল ডাউন হয়ে তাকে তার স্লিপারগুলোকে পরিয়ে দেয়। তখন শিশি তার ক্লোজ আসে আর বলে আমি প্রথম দিন থেকে আজ পর্যন্ত শুধু তোমাকেই ভালোবেসেছি আর তুমি আমাকে, তুমি তোমার প্রমিসটাকে পূরণ করে দিয়েছ। তুমি বিজনেস পর্যন্ত আমার খেয়াল রেখেছ আর আমার ম্যারেজ বিজনেসটাকে আমাকে দিয়েছ। আর তুমি কোনোদিনও আমার ক্ষতি বা আমার সুযোগ নেওয়ারও চেষ্টা করোনি। প্রমিসটা তো পূরণ হয়ে গেছে, এখন তো ওই প্রমিসটা শেষ। তুমি যে আমার বিয়েটাকে দিয়েছিলে এটা ন্যাচারালি শেষ হয়ে গেছে। এরপরে আমি তোমাকে ডিজার্ভ করি আর তুমি আমাকে। ইমু তাকে কিছুই বলে না আর সে আবারও কোল্ড শাওয়ার নিতে যায়। তারপরে সে তার জীবনের সিদ্ধান্ত নিবে। সুচেন তো এই পৃথিবী থেকে চলে গেছে আর তার যাওয়ার পর শিশি এখন স্বাধীন হয়ে গেছে। পরের দিনে শিশির কাছে শিশির কাজিন আসে আর বলে আমি তোমার সাথে অনেক খারাপ করেছি, এজন্য আমি তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য এসেছি। কারণ সে জেনে গিয়েছিল যে ইমু ফিরে এসেছে। এখন শিশির সাথে শত্রুতা করা তার জন্য একদমই ভালো হবে না, তাহলে আমি এই সোসাইটির মধ্যে থাকতে পারবো না। শিশি বলে তুমি এখন নীল ডাউন হয়ে যাও আর নিজেকেই নিজে 100টা থাপ্পড় মারো। আর শিশি অনেক ভালোভাবেই নিজের সবটা রাগ তার উপরে বের করে। কাজিন তখন ইমোর দিকে দেখছিল যাতে ইমো তার প্রতি দয়া হয়ে সে শিশিকে থামায়, কিন্তু ইমো তার কাছে আসে আর বলে সে আমারও মান, সে একদমই আমার মতো আর তার হৃদয়ের মধ্যে কোনোই দয়া নেই। এটা বলেই সে শিশিকে নিয়ে ওইখান থেকে চলে যায় আর সে শিশির বিজনেসটাকে অনেক ভালোভাবে সামলায়, যেটা ব্যাংকরাপ্ট হয়ে যাচ্ছিল এটাকে একটু নর্মাল করে। একদিন শিশির দেখতে পায় যে ইমু বাসার মধ্যে নেই। তখনই অ্যাসিস্ট্যান্ট ওইখানে আসে আর ইমুর প্যান্ডেন্টটা তাকে দেয় আর বলে মাস্টার শুধু এটাকেই বাসার মধ্যে ছেড়ে গেছে। এটা দেখে শিশি আবারও স্যাড হয়ে যায় আর ভাবতে লাগে সে আবারও আমাকে ছেড়ে চলে গেছে। সে প্রচুর কষ্টে ছিল আর প্রচুর কান্না করে আর ইমুর জন্য ওয়েট
করছিল আর বিচের মধ্যে যায় যে হয়তো আমি ইমুকে ওইখানেই পাবো। এক স্মৃতি ইমু তার কিছু কাজ শেষ করার জন্য গিয়েছিল আর সে ইটালির মধ্যে তার সব কাজ শেষ করে ফেলে আর সবসময়ের জন্য হংকং এ শিফট হয়ে যায়। আর সে সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল সে তার প্রমিসটাকে অনেক ভালোভাবেই রেখেছিল, এখন তার উপরে কোনো প্রমিসই নেই। সে ফ্রিলি শিশিকে ভালোবাসতে পারতো আর শিশিকে তার জীবন সঙ্গীও করতে পারত। যাকে সে চাইতো সে এসেই শিশিকে হাক করে আর তাকে বলে আমাদের দুজনকে আর কেউই আলাদা করতে পারবে না আর আমার উপরে কোনো ওয়াদাই নেই। তারপরে আমরা দেখতে পাই যে তারা দুজন যেখানে প্রথমবার তাদের দেখা হয়েছিল ওই বাসার মধ্যেই তাদের বিবাহিত জীবন কাটাতে লাগে আর এইখানেই আমাদের এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। আপনাদের এই ড্রামাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিবেন আর এমন আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।